চলে আসছে ট্রেন নাম্বার 22,859 পুরী থেকে চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস। আমি জানি ট্র্যাভেল উইথ কৌশিক চ্যানেলের প্রায় সব বয়সের দর্শকদের এই ট্রেন ব্লগ ব্যাপারটা ভীষণ পছন্দের। কিছুটা ভালোবেসে কিছুটা বাধ্য হয়ে এই চ্যানেলে আলাদা একটা ফোল্ডার খুলে ফেলেছিলাম, নাম দিয়েছিলাম ট্রেন জার্নি ব্লগ। তার মধ্যে সাজানো একটা ট্রেনের গল্প, কোনোটা 2 লাখ, কোনোটা 5 লাখ, কোনোটা 10 লাখ, কোনোটা আবার 18 লাখ ভিউজ। যদিও ক্যারিয়ারের ক্যাটাগরি বলে আমি কোনো ডেডিকেটেড ট্রেন ব্লগার নই। হ্যাঁ, ট্রেন ছোটোবেলার ভালোবাসা যা এই বড় বয়সে এসেও রয়ে গিয়েছে, তাই ব্লগ বানাতাম অনেকটাই ভালোবেসে। কিন্তু পাবলিক এক প্রকার জোর করেই আমাকে ট্রেন ব্লগারের তকমা লাগিয়ে দিয়েছে। সেই সূত্র ধরেই আজ শোনাবো আরও একটা ট্রেন জার্নির গল্প। বিকেল হতেই হঠাৎ মেঘ ঘনিয়ে এলো আকাশে, সঙ্গে ঝোড়ো হাওয়া। সময়ের আগেই নেমে এলো অকাল অন্ধকার। তারপর 1 ফোঁটা 2 ফোঁটা করে শুরু হলো অঝোর বাড়িধারায় বৃষ্টি। ট্রেনের জানলার কাঁচও ঝাপসা হয়ে এলো বৃষ্টির দাপটে। বেশ রোমান্টিক, তাই না? হ্যাঁ, এমনই একটা ট্রেন জার্নির স্বপ্ন হয়তো এসেছিল ভোর রাতে ঘুমের মধ্যে। আর ঘুম ভাঙার পর ট্র্যাজেডি কিছুটা এমনই, পরবর্তী ট্রেনের টিকিটটাই কনফার্ম হয়নি। আগের দিন অর্থাৎ 26শে এপ্রিল রাতে রামেশ্বরম থেকে ট্রেন ধরে পরের দিন সকালে এসে পৌঁছালাম চেন্নাই এগমোর স্টেশনে। পরবর্তী ট্রেন চেন্নাই থেকে কলকাতার পথে চেন্নাই সেন্ট্রাল সাঁতরাগাছি এসি সুপারফাস্ট এক্সপ্রেস। কিন্তু সেই ট্রেনের টিকিট কনফার্ম না হয় কিভাবে চেন্নাই থেকে কলকাতা ফিরে এলাম, আর এক ট্রেন জার্নির ব্লগ বানাতে গিয়ে কিভাবে আরেক ট্রেন জার্নির ব্লগ বানিয়ে ফেললাম, সেই নিয়েই আজ আমাদের ট্রেন ব্লগের তৃতীয় এবং শেষ পর্ব। তো আজকের ব্লগ হবে চেন্নাই থেকে হাওড়া ফিরলাম, কিন্তু কিভাবে, কোন পথে। আপাতত চেন্নাই এগমোর থেকে বেরিয়ে চেন্নাই সেন্ট্রালের দিকে যাই। এর আগে আমি যে কোনো ট্রেনের টিকিট কনফার্ম করে দিতে পারতাম। এখন এমন একটা পরিস্থিতি চলছে না, এই যে 2 মাস টাইম পিরিয়ডটা থাকে একটা টিকিট কাটার জন্য, কোনো ট্রেনের টিকিট আর কনফার্ম হয় না। আর 2 মাস আগে থেকে পরিকল্পনা করা মুশকিল যে আমি কোন ট্রেন ব্লগ বানাবো। অতএব মাথা ঠান্ডা রেখে প্রথমেই যেটা করা দরকার সেটা স্টেশন থেকে বেরিয়ে একটা মাথা গোজার আশ্রয় খোঁজা। চেন্নাই এগমোর রেল স্টেশনের পাশেই রয়েছে এগমোর মেট্রো। সেখান থেকে মেট্রো ধরে চেন্নাই সেন্ট্রাল একটাই স্টপ। মেট্রোতে 1 সাইড ফেয়ার 8 টাকা। টিকিট কাউন্টার থেকে অথবা ফোনপে ইউজ করেও কেটে নেওয়া যায়। চেন্নাই সেন্ট্রাল মেট্রো স্টেশনে নেমে মেট্রোর গেট নম্বর B5 দিয়ে বেরিয়ে সামনেই রয়েছে ফুডিং এবং লজিংয়ের বেশ কিছু হোটেল। আপনি চেন্নাই এগমোর থেকে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে আসুন কিংবা এয়ারপোর্ট যান, মেট্রো হচ্ছে এখানে বেস্ট। বেড়াতে যাওয়ার জন্যই হোক কিংবা কাজের জন্য, হোটেল বুক করার সময় আগে রিভিউ দেখে তারপর অনলাইনে হোটেল বুক করি। চেন্নাই সেন্ট্রাল স্টেশনের খুব কাছেই এই হোটেলটাও একইভাবে বুক করেছিলাম, কিন্তু সেই সকালে একটাই মাত্র রুম অ্যাভেলেবেল ছিল, তাও আবার নন এসি। তবে হোটেল কর্তৃপক্ষ জানালো বেলার দিকে এসি রুম খালি হয়ে গেলে ওরা আমাকে আপগ্রেড করে দেবে, যার জন্য এক্সট্রা পে করতে হবে। রাজি হয়ে গেলাম, এছাড়া উপায় বা কী। 1000 টাকায় নন এসি রুম, চেন্নাই স্টেশনের খুবই কাছে। আর সবথেকে ভালো বিষয় কি, এখানে চেক ইন চেক আউট টাইম হচ্ছে 24 ঘন্টা। মানে আমি আজকে সকাল 8টা 9 এন্ট্রি করলাম, আগামীকাল সকাল 8টা 8 পর্যন্ত হচ্ছে আমার এখানে থাকার ভ্যালিডিটি। এখানে আপাতত বিশ্রাম, একটু কাজ টাজ করতে হবে, তারপরে প্ল্যান বানাতে হবে। ওদেরকে এটাও বললাম যে যদি কোনো রুম ফাঁকা হয়ে যায় তাহলে একটু বলবেন, তাহলে আমি রুমটাকে আপগ্রেড করে নেবো। বললো সকাল 10টার পরে চেক আউট হবে, তখন আপনাকে বলে দেবো যদি কোনো রুম ফাঁকা হয়। গরমে সেদ্ধ হতে হতে তারপরে হোটেল থেকে ফোন করলো, বললো আপনার রুম আমরা চেঞ্জ করে দিয়েছি। আমি বলছিলাম না যে আপগ্রেড করে দেবে। তো ফাইনালি রুমটা এলাম, এখন এসি চলছে, এবার শান্তি। এসি 2টো ফ্যানও আছে এই ঘরে। চেন্নাইয়ের মতো এরকম জায়গাতে, এরকম লোকেশনে, সামনে মেট্রো স্টেশন, 24 ঘন্টার জন্য ডবল বেড এসি, এটা এদের ভালো রুম, সবথেকে টপ রুম। 2000 টাকা, আমি বলবো ঠিকই আছে। চেন্নাই হোক কিংবা হায়দ্রাবাদ, অনলাইনে হোটেল বুক করার ক্ষেত্রে ট্রাস্টেবল হোটেল বুকিং অ্যাপ উইগো। শুধু ডোমেস্টিক বলেই নয়, আপনার ডেস্টিনেশন যদি কোনো ফরেন কান্ট্রিও হয়, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল হোটেল কিংবা ফ্লাইটের টিকিট বুক করতে পারেন এই উইগো অ্যাপ ইউজ করে, কারণ উইগো গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড। আর হোটেল বুক করার সময় লোকেশন দেখে কিংবা রিভিউ পড়ে অথবা আরও বেশ কিছু অনলাইন হোটেল বুকিং অ্যাপের সাথে কম্পেয়ার করে তারপর হোটেল বুক করা যায়। হোটেল কিংবা ফ্লাইটের টিকিট বুকিং ছাড়াও কোনো ফরেন কান্ট্রিতে ওয়ার্ক কিংবা ট্যুর পারপাসে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, সিম কার্ড, ইন্ডিয়ান রেলওয়েজের টিকিট এবং সেই সাথে বাসের টিকিট, এমনকি ইভেন্ট বুক করার ক্ষেত্রেও এই উইগো অ্যাপ ইউজফুল।
এক কথায় উইগো অল ইন ওয়ান সলিউশন, যেটা অ্যান্ড্রয়েড এবং iOS দুটো প্ল্যাটফর্মেই অ্যাভেলেবেল, যার লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এই রিডিং করতে করতে না কখনো সময় চলে যায় সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত, রাত পেরিয়ে ভোর হয়ে যায়, জানি না। এবার এই বিকাল হলে যেটা দরকার সেটা হচ্ছে চা, বিকেলবেলা না হলে সন্ধ্যাবেলায়। এবার চা তো করবো, এখানে ইলেকট্রিক কেটলও আছে, মানে এই রুমটা ইলেকট্রিক কেটেল আছে। এবার ওই আমুলিয়া দেখি শেষ হয়ে গেছে, তো এবার কোথায় দোকান খুঁজবো? তা আমার হঠাৎ করে মনে পড়লো আমার এক আগরতলার বান্ধবী আছে, কলকাতায় থাকে। তো ও মাঝে মধ্যে বলে আমাকে যে আমি না ব্লিঙ্কিট থেকে জিনিস অর্ডার করি, ব্লিঙ্কিট। তা ব্লিঙ্কিট অ্যাপটা থেকে আমাদের বহরমপুরে কোনো জিনিস আসে না, মানে আমাদের বহরমপুরে ব্লিঙ্কিটের পরিষেবা নেই। তাই হঠাৎ করে দেখলাম যে দেখি তো এখানে আসে নাকি, তো এখান থেকে ওই ব্লিঙ্কিট থেকে আর কি অর্ডার করলাম আমুলিয়া, 500 গ্রাম আমুলিয়া। হ্যাঁ, ওই বান্ধবীটার নাম হচ্ছে শঙ্কু, থ্যাংক ইউ শঙ্কু। আর অনেকেই ভাবে যে ইলেকট্রিক কেটেলে চা হয় না, ইলেকট্রিক কেটেলে কিন্তু খুব ভালো চা হয়। ইলেকট্রিক কেটেল যখন আপনারা ব্যবহার করছেন না চাটা করার জন্য, ইউজ করার পরে একটু ভালো করে ধুয়ে রাখবেন। হ্যাঁ, মানে অন্যজন তো সে ইউজ করবে। পুরো একটা দিন এবং একটা রাত কাটালাম চেন্নাই শহরের এই হোটেলে। ভিডিও এডিটিংয়ের কাজ তো ছিলই, একই সঙ্গে ট্রেনের টিকিটও বুক করে নিলাম চেন্নাই থেকে কলকাতা আসার, তাও আবার সম্পূর্ণ উল্টো দিক থেকে আসা একটা ট্রেনের, যেটা পাল্টে দিল আমাদের এই গল্পের টাইটেল। পরের দিন অর্থাৎ 28শে এপ্রিল যে গল্পের শুরু চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে। 28শে এপ্রিল 2025, সময় ঠিক সকাল 5:30। ঘুমন্ত চেন্নাই শহর ধীরে ধীরে জাগছে, বাট আমাকে ঘুম একটু সংক্ষিপ্ত করে আগে উঠে পড়তে হচ্ছে, কারণ এই সকালে আমার ট্রেন রয়েছে চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে। চেন্নাইয়ের মতো শহরেও মানুষ ফুটপাতে ঘুমায়। চেন্নাই সেন্ট্রালের প্ল্যাটফর্ম নাম্বার 2-এ এখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 20,677, চেন্নাই সেন্ট্রাল থেকে বিজয়ওয়াড়া, বন্দে ভারত এক্সপ্রেস। আমার গন্তব্য পরবর্তী স্টেশন রেনিগুন্টা। এখান থেকে সকাল 5:30টায় ছেড়ে রেনিগুন্টা পৌঁছে যাবে সকাল 7:10। চেন্নাই সেন্ট্রাল থেকে রেনিগুন্টা জংশন পর্যন্ত 136 কিলোমিটারের যাত্রাপথ এই বন্দে ভারত এক্সপ্রেস কভার করে তার 1 ঘন্টা 35 মিনিটের জার্নিতে। আর এই জার্নির মাঝে দেখে নিলাম আজকের সূর্যোদয়, আর সেই সঙ্গে চুমুক দিলাম 1 কাপ গরম চায়ে। 500 টাকা দিয়ে টিকিট কাটলাম, 100 কিলোমিটার উপরে জার্নি করলাম, তবুও দিল না হচ্ছে ব্রেকফাস্ট, শুধু চা আর বিস্কুটেই আর কি বিদায় দিল। চেন্নাই সেন্ট্রাল থেকে বিজয়ওয়াড়ার পথে ট্রেন নাম্বার 20,677 বন্দে ভারত এক্সপ্রেস ফাইনালি আমাকে ড্রপ করে দিল তার যাত্রাপথের প্রথম স্টেশন রেনিগুন্টা জংশনে। এবার অপেক্ষা ঘণ্টাখানেকের, তারপর দেখা হবে সেই ট্রেনের সঙ্গে যে ট্রেন নিয়ে আজ আমাদের গল্প, ট্রেন নাম্বার 22,818 মাইসোর হাওড়া সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস। আর এই মাইসুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে একদিন চলে, তো ট্রেনটার সাংঘাতিক ডিমান্ড। মাইসোর থেকে হাওড়াগামী এই এক্সপ্রেস ট্রেনের টিকিট আমি গতকাল কেটেছিলাম যখন চেন্নাইতে ছিলাম, তাও আবার প্রিমিয়াম তৎকাল। মাইসোর থেকে হাওড়া পর্যন্ত এই ট্রেনের থার্ড এসিতে ভাড়া পড়েছিল 6,449 টাকা, কিন্তু চেন্নাই থেকে সকালে বেরিয়ে রাতে মাইসোর পৌঁছে ওই ট্রেন ধরা যাবে এমন কোনো ট্রেনের টিকিট আমি ম্যানেজ করতে পারিনি। অতএব একটা দিন চেন্নাইতে থেকে পরের দিন সকালে রেনিগুন্টা এসে এই ট্রেনটা ধরবো, এটাই ছিল আমার কাছে বেস্ট প্ল্যান। টিকিট যদি মাইসুরু থেকে থাকে তাহলে রেনিগুন্টা আমি ট্রেনটায় কেমন করে উঠবো? বোর্ডিং স্টেশন চেঞ্জ করে দিলাম হচ্ছে এই রেনিগুন্টা। ফাইনালি একটা ট্রেনকে কভার করার জন্য কত কিছু প্ল্যানিং করতে হয়। আজকে সকালবেলায় করমণ্ডলও ছিল, কিন্তু করমণ্ডলের জার্নি এর আগে আমি করে নিয়েছি, বাট এই ট্রেনটা জার্নি আমি আগে করিনি, এই মাইসুরু হাওড়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসের। চলে এসেছি রেনিগুন্টা জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে, কারণ অলরেডি ঘোষণা হয়ে গেছে মাইসুরু থেকে 491 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে ট্রেন নাম্বার 22,818 মাইসুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস আসছে। সপ্তাহে শুধুমাত্র একদিন রবিবার ঠিক রাত 11:45 মাইসুরু থেকে ছেড়ে পরপর 2 রাত জার্নি করে মঙ্গলবার সকাল 11:10 হাওড়া জংশন পৌঁছে তার যাত্রা শেষ করে মাইসুরু হাওড়া সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস। 2100 কিলোমিটারের যাত্রাপথ এই ট্রেন সম্পূর্ণ করে তার 35 ঘন্টা 25 মিনিটের জার্নিতে, যে যাত্রাপথে রয়েছে 20টা হল্ট এবং 379টা ইন্টারমিডিয়েট স্টেশন। কোচ কম্পোজিশনের দিক থেকে আমাদের এই 23 কামরা ট্রেনে জেনারেল কামরা রয়েছে 4টে, 2টো আগে এবং 2টো পরে। স্লিপার ক্লাস রয়েছে 6টা, থার্ড এসি রয়েছে 4টে, এসি 3টে আর ইকোনমি রয়েছে 2টো, সেকেন্ড এসি রয়েছে 2টো, ফার্স্ট এসি রয়েছে 1টা, একই সঙ্গে রয়েছে একটা প্যান্ট্রি কার
একটা হাই ক্যাপাসিটি পার্সেল ভ্যান, একটা এসএলআর এবং একটা ইওজি। আর লোকোমোটিভ রয়েছে WAP7। আর এই জার্নিতে আমার কোচ নম্বর হচ্ছে B4। সময় সকাল 8:32 ছেড়ে দিল আমাদের ট্রেন রেনিগুন্টা জংশন থেকে হাওড়া জংশনের উদ্দেশ্যে। আর রেনিগুন্টা থেকে হাওড়া পর্যন্ত আমরা কভার করব হচ্ছে 1608 কিলোমিটারের ডিস্টেন্স, যেটা কভার করতে আমাদের এই ট্রেন সময় নেবে 26 ঘন্টা 40 মিনিট। এমনিতেই আমার থার্ড এসিতে ট্রাভেল করতে একটু অস্বস্তি হয়, তারপরে যদি আপার বার্থ হয় তাহলে তো কোনো কথাই নেই। সকাল প্রায় 9টা বাজতে চললো, এখন অনেক লোকের ঘুম ভাঙেনি, তারা মিডিল বার্থ তুলে দিয়ে ঘুমিয়ে আছে। আর সবই বাঙালি, বলতে গেলে ক্যাচাল হবে, আর ক্যাচাল সকালবেলা করতে চাই না, বেটার আমি দরজা ধরে চলে আসি। যাই হোক, রেনিগুন্টা জংশনের পর আমাদের এই যাত্রাপথে এই ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে বিজয়ওয়াড়া জংশন। অসুস্থতা ইস্যু না হলে সকাল 6টার পরে মিডল বার্থ নামিয়ে দিতে হয়। ট্রেনের কামরায় জোরে জোরে গান চালানো উচিত নয়, ফোনে চিৎকার করে কথা বলা, এক গাদা লাগেজ নিয়ে ট্র্যাভেল করে পাশের যাত্রীর সমস্যা তৈরি করা কিংবা টয়লেট ইউজ করে জল ব্যবহার না করা, এমন অনেক জিনিসকে আদৌ গ্রাহ্য করে না এদেশের জনসংখ্যার একটা বড় অংশ। অথচ তাদের সবার হাতেই একটা করে স্মার্টফোন রয়েছে এবং তারা সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট অ্যাক্টিভ। রেনিগুন্টা থেকে বিজয়ওয়াড়া জংশন পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 377 কিলোমিটার, রয়েছে 58টা ইন্টারমিডিয়েট স্টেশন। সপ্তাহে তো একদিন চলে ট্রেন, আর তারপরে হচ্ছে যে এই ট্রেনটা কাঠপাড়িয়ে দাঁড়ায়। এবার যারা ভেলোরে ট্রিটমেন্ট করাতে চায় না, তাদের অধিকাংশ কিন্তু এই ট্রেনটা ট্রাভেল করে। মানে সাউথের দিকে ট্রেনে ম্যাক্সিমাম বাঙালি যাত্রী, তাদের মধ্যে অধিকাংশ যারা ট্রিটমেন্ট করাতে যায়, আর না হলে যারা কর্মসূত্রে চেন্নাইয়ের দিকে যায়, মানে দক্ষিণের দিকে আসে। এই জন্য এদিককার ট্রেনের টিকিট পাওয়া খুবই চাপের। সময় সকাল 9:38। আমাদের ট্রেন প্রায় পৌঁছে গেছে আমাদের যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশনের কাছে, যার নাম হচ্ছে গুডুর জংশন। যদিও গুডুর জংশনে আমাদের এই ট্রেনের হল্ট নেই, কিন্তু গুডুর আমাদের যাত্রাপথে এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে ভাগ হয়ে যায় চেন্নাই যাওয়ার লাইন। আর তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, এবার আমাদের সঙ্গে দেখা হবে ট্রেন নাম্বার 12245 হাওড়া থেকে SM-ভেড়ি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসের সাথে। এই দুরন্তরও কিন্তু গুডুরের স্টপেজ নেই। হাওড়া বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসের আপ এবং ডাউন দুটো ব্লগই রয়েছে। আমি লিঙ্ক দিয়ে রাখলাম উপরে আই বোতামে, আপনারা চাইলে কিন্তু এই ট্রেন জার্নিও দেখে নিতে পারেন। ওইদিকে দাঁড়িয়ে রয়েছে ফলাকনুমা এক্সপ্রেসের রেক। ফলাকনুমা এক্সপ্রেসের রেক কিন্তু দুদিকে শেয়ার হয়, একটা হচ্ছে হাওড়া সেকেন্দ্রাবাদ, আরেকটা হচ্ছে সেকেন্দ্রাবাদ থেকে গুডুর। বাইরের রোদের দাপট মারাত্মক, নিজের চেহারাতে এই লেভেলে ট্যান পড়েছে না, আর চিনতে পারছি না। আর ভেতরে আসতে হলো কারণ অলরেডি 9:59। দুটো কাজ আছে। প্রথমত আগামীকাল যে হাওড়া পৌঁছাবো না, হাওড়া থেকে আমাকে খাগড়াঘাট যাওয়ার ইন্টারসিটি এক্সপ্রেসের তৎকাল টিকিট কাটতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে এবার এক কাপ চা খেতে হবে। ট্রেনে চা কফি বিক্রি হচ্ছে, বাট নিজের বানানো চা তো রয়েছে, এটা আপাতত শেষ করি। গরমও রয়েছে, আর কাকাবাবু তো রয়েছে সাথে। কোথায় যাবেন কাকাবাবু? আমি খড়গপুর। খড়গপুরে কোথায় বাড়ি? বাড়ি ইন্দাসে। আবার বিষ্ণুপুর আসবেন, বাঁকুড়ার না? এই প্রসেসিং পেমেন্ট হতে হতেই না সব সিট শেষ হয়ে যায়। কনফার্ম C135 উইন্ডো সাইড। নেল্লুর স্টেশনের কিছু আগেই আমাদের ট্রেন সিগন্যাল না পেয়ে দাঁড়িয়েছে। ওদিকতে চলে আসছে ট্রেন নাম্বার 12711 বিজয়ওয়াড়া থেকে চেন্নাই সেন্ট্রাল পিনাকিনি সুপারফাস্ট এক্সপ্রেস। এত জার্নি, এত ধকল, এদিকে ওদিকে, মানে গায়ের রং ফং পুরো কালো হয়ে যায়। আর গরমকালে ট্রেন জার্নি, তারপরে এই সাউথের দিকে, আর দরজায় দাঁড়িয়ে ব্লগ বানানো, ট্রেন কভার করা, ইটস ভেরি ডিফিকাল্ট। বাট এখানে দুটো জিনিস খুব কাজ করে, একটা হচ্ছে দর্শকদের প্রতি আমার ভালোবাসা, তাদের প্রতি কমিটমেন্ট, আর হচ্ছে আমার নিজের ট্রেনের প্রতি ভালোবাসা। মানে আমি যদি 2-1 মাস ভাবি ট্রেন জার্নির ব্লগ বানাবো না, পাহাড় টাহাড়ে ব্লগ বানিয়ে নেবো, তাও প্রত্যেকটা ব্লগের শেষে আমি যখন কমেন্টস চেক করি তখন অনেকে লেখে ট্রেন জার্নির ব্লগ চাই। অনেক সময় বাচ্চাদের দেখা হয় রাস্তাতে, তাহলে বাবু তুমি কিসের ব্লগ দেখো? হ্যাঁ, ট্রেনের ব্লগ দেখি।
আমারও মনে হয় যে না চলো বানাই একটু ওদের মধ্যে পুরি কষ্ট করি কি আছে। আর এখানে দাঁড়িয়ে ভিডিওগুলো না বানালে কখনো রিয়েল ফিলটা আসবে না, এটা আপনারাও জানেন। আর আরেকটা জিনিস যেটা জানেন কিনা জানি না, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু যে প্লে লিস্ট রয়েছে না, আমি সাইটে দেখাচ্ছি, এই প্লে লিস্টে কিন্তু ট্রেন জার্নি ব্লগ বলে একটা ফোল্ডার রয়েছে, সেটার মধ্যে কিন্তু আপনারা 100-র ওপরে ট্রেন জার্নির ব্লগ পেয়ে যাবেন। আমাদের ট্রেন পার করছে নেল্লুর। ট্রেন নাম্বার 12504। ট্রেন নাম্বার 12504 একবার করতেই হবে কভার। এর আগে যেমন ফালাকনুমার জন্য প্রচুর রিকোয়েস্ট ছিল, এই 12504 আগরতলা থেকে এসএমবিটি বেঙ্গালুরুর জন্য অনেক রিকোয়েস্ট আছে, করবো কভার। টিকিট পাওয়া খুব চাপ। চলে আসছে সেকেন্দ্রাবাদ তিরুপতি বন্দে ভারত। তবে এই জার্নির মাঝে একটা গুড নিউজ ছিল। এই ট্রেনের সেকেন্ড এসিতে একটা সাইড লোয়ার বার্থ ভ্যাকেন্ট ছিল। টিটি সাহেবকে বলায় উনি আমার থার্ড এসি বার্থকে আপগ্রেড করে দিলেন সেকেন্ড এসিতে। খরচ হলো ঠিকই, তবে শান্তি পেলাম। ওটাকে আর কি আপগ্রেড করে দিল, যেহেতু এটা ভ্যাকান্ট ছিল, ডকুমেন্টও আছে, মানে ইনলিগাল নয় কোনো কিছু। কি বলবো আপনাদেরকে, মানে বলতেও খারাপ লাগে সব মানুষজন সম্পর্কে। একজন ভদ্রলোকনা ছিল, প্রায়শই বায়ু দূষণ শব্দ দূষণ করছে। বায়ু দূষণ মানে বুঝে নিয়েছেন, মানে ওপেন, কিছু বলতেও পারছি না, পেটে হয়তো গ্যাস ট্যাস হয়েছে, তারপরে জুড়ে গান চালাচ্ছে বিরক্তি করে। মানে কতজনের সঙ্গে ঝামেলা করব? আর আমি তো ঝামেলা করতে আসি না, আমি ঝামেলা জিনিসটা পছন্দ নয়। আমি তো ভালোভাবে বলবো একটু সাইড দেবেন বা একটু গানটা কমিয়ে দেন। এবার অনেক লোক আছে কমাবে না, না, এই বোধ শক্তিগুলো না কখনো বলে আনা যায় না। এগুলো আমাদের খুব ছোট্টবেলা থেকে শেখানো হয়, বই আমরা পড়ি, যে আমার হারকাত যেন অন্য কোনো ডিস্টার্বের কারণ না হয়। এইগুলো না আরও বেশি ফিল করা যায় যখন আপনারা বিদেশে ট্রাভেল করবেন। বিদেশের কোনো ট্রেন ট্রাভেল করবেন না, তখন বুঝতে পারবেন যে শৃঙ্খলা, ডিসিপ্লিন জিনিসটা কতটা ওরা মেনটেন করে। তখন মনে হবে যে ওদের কাছে আমরা কত পিছিয়ে। এসি ফার্স্টের পরে হচ্ছে পিসি, মানে হচ্ছে প্যান্ট্রি কার। তো ওখানে সব খাবার টাবার ওরা আর কি রেডি করছে। তা আমি গেলাম, খাবার অর্ডার দিয়ে এলাম, বললাম কোনটা ফ্রেশ হবে, বললো মাছ খান, মাছ ফ্রেশ। আলাম তাই দিয়ে দাও। এমনি ভেজ নন ভেজ সব রকম আর কি মিলস রয়েছে। বিজয়ওয়াড়া থেকেও খাবার নেওয়া যায়, বিজয়ওয়াড়াতে ট্রেনের স্টপেজ অনেকক্ষণ রয়েছে, অনলাইনেও খাবার অর্ডার দেয়। আমি চেক করছিলাম, বাট থাক, ট্রেনে যদি খাবার না খাই আপনাদেরকে অ্যাকচুয়াল ফিডব্যাক দিতে পারবো না। এখন না জায়গায় বসে একটু ব্রেকফাস্ট করি, যদিও বেলা 12টা 17, ব্রেকফাস্টের টাইম, লাঞ্চের টাইম, কিন্তু খিদা পেয়ে গেছে। তার জন্য এই যে মুড়ি এই বেঁচে গিয়েছে আর কি, ট্রিপ করার পরে 1 প্যাকেট নিয়ে এসেছিলাম। আর এই যে আমার ফেভারিট চানাচুর। এখন যখন উঠেছিলাম না, ব্রেকফাস্ট ছিল ওই ব্রেড কাটলেট, ব্রেড অমলেট, আর সব না ঠান্ডা হয়ে গেছিলো, গরম ছিল না। তখন যদি প্যান্ট্রি কারে আসতাম খুব ভালো হতো। যাই হোক, ওটা আর ভেবে লাভ নেই। আপাতত মুড়ি চানাচুর হোক, এর থেকে তো ভালো কোনো খাবার হয় না। আর এই সময়টা না, এই ঘন্টাখানেক সময় আমি এই জন্য একটু রিল্যাক্স করছি, কারণ এখন না কোনো ট্রেনের সাথে আমার দেখা হবে না। সপ্তাহের কোনো কোনো দিন বা সপ্তাহের কি বলবো একদিন একটা লম্বা ডিস্টেন্সে না ব্লক থাকে, তখন লাইনের কাজ করা হয়। 1 ঘন্টার মধ্যে কোনো ট্রেন এই রুটে যাবে না। বিভিন্ন জায়গায় ট্র্যাক মেনটেন্যান্সের কাজ হচ্ছে, তারপরে লাইনে পাথর দেওয়ার কাজ চলছে, না এরকম কাজটা চলছে। মোটামুটি আমি হিসাব করে দেখলাম এর পরের যে ট্রেনটার সাথে আমাদের দেখা হবে তার মধ্যে মোটামুটি ঘন্টাখানেক মতো গ্যাপ রয়েছে। ঘন্টাখানেক বসে থাকার পর আরও একবার দরজার ধারে এসে দাঁড়াতে হলো, কারণ এবার আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ট্রেন নাম্বার 13434 এসএমবিটি, সরি, মালদা টাউন থেকে এসএমবিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস। এটা নিয়েও ব্লগ রয়েছে, ফুল জার্নির ব্লগ, চাইলে আপনারা দেখে নিতে পারেন। লিঙ্ক দিয়ে রাখলাম ওপরের আই বোতামে। আর এই অমৃত ভারতের পেছনেই আসছে ট্রেন নাম্বার 12841 শালিমার থেকে চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস। ও আজকে লেটে আসছে। আমাদের ট্রেন ঢুকছে তেনালি জংশনে, তাও আবার অ্যাডভান্স। আর এখানে ওভারটেক করবে ট্রেন নাম্বার 12077কে। ওভারটেক জনশতাব্দী।
আরে বাপরে রোদের তেজ, সান বার্ন হয়ে গেলাম। চলে আসছে ট্রেন নাম্বার 12663 হাওড়া থেকে তিরুচিরাপল্লী সুপার ফাস্ট এক্সপ্রেস। এত সুন্দর ক্রসিংটা মালগাড়িতে পুরো খারাপ করে দিল। শিট। সময় ঘড়ি বলছে দুপুর 2টো। মাইসুরু জংশন থেকে 868 কিলোমিটার পথ চলে নিয়েছে আমাদের মাইসোর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, এবং এই মুহূর্তে সে পৌঁছেছে তার যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন বিজয়ওয়াড়া জংশন। বিজয়ওয়াড়া জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট। আর ট্রেন বেশ কিছুটা সময় অ্যাডভান্স চলছিল, তার আগে ওই ব্রিজের ওপর দাঁড়িয়ে ওখানে মোটামুটি 15 মিনিট খাইয়ে দিল, নাহলে ট্রেনটা আরও আগে এখানে ঢুকতো। এই গরমে খেতে হবে আমাকে এখন বিষাক্ত খাবার, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। বাইরে আসলে যত বাজে খাবারের অভ্যাস তৈরি হয়, কোল্ড ড্রিঙ্কস, কুরকুরে, চানাচুর, বিরিয়ানি। যে কদিন বাইরে থাকি বিষ খাই, বাইরে থাকলে ভালো থাকি। বিজয়ওয়াড়া জংশন এমন একটা স্টেশন, আপনি ট্রেনের প্যান্ট্রি কার্ড থেকে খাবার নিলেন না, অনলাইনেও খাবার অর্ডার করলেন না, এখানে যে 10 মিনিটের হল্ট রয়েছে না, নেমে আপনি জল থেকে ফল, খাবার সব কিছু পেয়ে যাবেন। সময় বেলা 2:15 আমাদের ট্রেন ছেড়ে দিল বিজয়ওয়াড়া জংশন। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হচ্ছে ইলুরু। বিজয়ওয়াড়া জংশন আর ইলুরুর মধ্যে আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 59 কিলোমিটার, রয়েছে 12টা ইন্টারমিডিয়েট স্টেশন। এবার আমাকে খাওয়াটা শেষ করতে হবে, কারণ এটা মোটামুটি 1 ঘন্টা আগে দিয়েছে, খাবারটা আবার সব ঠান্ডা হয়ে গিয়েছে, আমি ছাড়া সবার খাওয়া হয়ে গেছে। এই থালাটা আমাকে দিয়েছে এই ট্রেনের একজন সহযাত্রী, ট্রেন থেকে এরকম খাবার দিয়েছে। এতে রয়েছে ডাল, আমাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এরকম ছোট ছোট সোয়াবিনের তরকারি, একটা আচার, আর এই রয়েছে ভাত। রুটি ছিল, আমি রুটিটা ফেরত দিয়ে ভাত দিয়েছি। এই রয়েছে মাছ, 2 পিস মাছ। এই প্রথম দেখলাম ট্রেনের কোনো খাবারে আমার নাম লেখা। বাবা, তো সাংঘাতিক আয়োজন, পুরো জামাই আদর। এইদিকে একরকম সবজি, এইদিকে একরকম সবজি, এটা মানে আমাদের স্পেশাল সবজি, কিন্তু এর টেস্টটা কিন্তু ডিফারেন্ট। তেল ফেল প্রচুর আছে, ঝালও আছে, কিন্তু এর টেস্টের সাথে কিন্তু এর টেস্টের কোনো মানে মিল নেই। বাট পটল তো আমি খাই না, আলু আমি এত খেতে পারবো না। সোয়াবিনের তরকারিটা ঠিকই আছে, মশলা মেশানো আর কি। ডালের টেস্টও ঠিকই আছে, একটু মিক্স আছে, এবং কারি পাতাও আছে, মানে সাউথের ফ্লেভার রয়েছে আর কি। আচ্ছা, আলু পটলের তরকারিটা খাই। জীবনে কোনো দিন কোনো ট্রেন জার্নিতে আমি আলু পটলের তরকারি খেয়েছি কিনা আমার সন্দেহ আছে। বহরমপুর থেকে আসার সময় ওই লালওয়ালা প্যাসেঞ্জারে না এরকম আলুর পাপড় বিক্রি হয়, তা ওই 20 টাকা দিয়ে আলুর পাপড় কিনেছিলাম, ভেবেছিলাম খাবো, খাবার হয় না। আজ যখন প্যাকেট খুলে খাচ্ছি, আলুর পাপড় পুরো নিতেই গিয়েছিলাম। এবার যে জিনিসটা মেন রিভিউ দেওয়া দরকার, সেটা হচ্ছে মাছ। ভালোবেসে 3টে মাছ দিয়েছে। আগে জানতাম সুন্দরী মুখের জয় সর্বত্র, এখন দেখছি আমার মতো পেঁচা মুখ লোককেও কেউ একটু ফেভার করে। এই যে ইনি হচ্ছেন আমাদের নৈহাটি দীপক বাবু। আমাদের এই যে ট্রেনের যে খাওয়া দাওয়া মানে ক্যাটারিং যে পরিষেবা, তার সাথে কিন্তু উনিও যুক্ত রয়েছেন। খাবার দাবার খুবই ভালো, এবং দীপক বাবুর কিন্তু বিহেভিয়ার খুবই ভালো। বহু ট্রেন জার্নিতে বহু প্যান্ট্রি কারে খাবার খেয়েছি, বাট এই ট্রেন জার্নিতে মাছ কিন্তু বেশ টেস্টি। 928 কিলোমিটার পথ চলা শেষ। মাইসুরু থেকে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছেছে তার যাত্রাপথের 8ম স্টেশন ইলুরুতে। ইলুরুতে আমাদের এই ট্রেন হল্ট হচ্ছে 2 মিনিট, আর এটা হচ্ছে ইলুরুর 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন। আর বাইরে চরম লেভেলে গরম, টেম্পারেচার বলছে এখানে 36 ডিগ্রি, আর সময় ঘড়ি বলছে 3:20 আমাদের ট্রেন ছেড়ে দিল ইলুরু স্টেশন। পরবর্তী স্টেশন আমাদের যাত্রাপথে এই ট্রেনের 9মতম হল্ট রাজমন্দ্রি। ইলুরু থেকে রাজমন্দ্রি পর্যন্ত আমাদের এই ট্রেন চলবে 90 কিলোমিটার, আর এর মাঝখানে রয়েছে 17টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই দিদি সে টিকিট বানিয়ে দিয়েছে না? আমাদের কামরায় এক ভদ্রমহিলা এসেছেন, মানে উনি স্লিপারে ট্রাভেল করছিলেন। স্লিপারে এত গরম, মানে প্রাণ ওষ্ঠাগতর মতো অবস্থা। ডাক্তারও এসেছিলো স্টেশনে বিজয়ওয়াড়াতে, যে এখন উনি এসি 2-এ আছেন। এবার এসি 2-এ যাওয়ার মতো ওনার আর কি সাধ্য নেই, পয়সা কড়ি নেই।
তো আমরা সবাই মিলে আর কি টাকা পয়সা তুললাম, যারা যারা দিতে ইচ্ছুক মিলিয়ে মিশিয়ে দিয়ে দিলাম। টিটিকে খরচ, টিকিট বানিয়ে দিল। 64 বছর বয়স, ক্যান্সার পেশেন্ট, লাংসে ক্যান্সার হয়েছে, এর আগে 2টো কেমো হয়ে গেছে, এখানে এবার তৃতীয়বার চিকিৎসা করানোর জন্য এসছে। কেমো দিয়েছে, তারপরে মানে খাওয়া টাওয়া সব বন্ধ করে দিয়েছে, মানে শরীর কুঁকড়ে গিয়েছে। তো ডাক্তার রাখতে বলেছিল। তো এটা গ্রামের মানুষ, জলঙ্গির খয়রামারিতে বাড়ি, কিন্তু বুঝি মানুষের সমস্যা, বাড়িতে নিয়ে যাচ্ছে বয়স্ক মানুষ। এখনকার দিনে তো মানে ছেলেপিলেরা মা বাবাকে দেখেই না, গ্রামের মানুষ 64 বছরের মাকে নিয়ে এসে ট্রিটমেন্ট করাতে, তার উপরে এরকম গরমে অবস্থা খারাপ, ওখান থেকে না নিয়ে আসলে এসিতে মানে মারাই যেত। আর একটা কথা বলি আপনাদেরকে, জানি না আপনারা মানে আমার এই কথার সাথে কতজন সহমত হবেন, আমাদের পশ্চিমবঙ্গে না চিকিৎসা অবস্থা খুবই খারাপ। যে ট্রেনটা ট্রাভেল করছি, অনেকে আমার দর্শক, অনেকের সঙ্গে কথা হচ্ছে, ম্যাক্সিমাম মানুষ ট্রিটমেন্ট করাতে যে এসছে ভেলোরে। কেন বলছে? কলকাতায় ট্রিটমেন্ট করাচ্ছি, ডাক্তার যা কিছু হচ্ছে বলে দিচ্ছে ক্যান্সার। আমি বলছি না যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিকিৎসা হয়, নিশ্চয়ই ভালো ডাক্তার আছে, কিন্তু এখন বেশিরভাগ জায়গায় না ভুয়ো ডাক্তারে ভরে গেছে। আমি তো নিজে হেলথ ডিপার্টমেন্টে চাকরি করেছি, এরকমও দেখেছি আমাদের ওখানে ধরুন 4টে ল্যাব থেকে 4 রকম রিপোর্ট বেরোচ্ছে। এ বলছে টিউমার, ও বলছে বায়োপসি করান, ও বলছে কিছু না, মানে 4টে ল্যাব থেকে 4 রকম রিপোর্ট। এই ডাক্তার ওষুধ দিচ্ছে, ওই ডাক্তার ওষুধ দিচ্ছে। মানে আমাদের মুর্শিদাবাদ আর মালদাতে না এই ডাক্তার, ট্রিটমেন্ট, চিকিৎসা এই নিয়ে সব থেকে বড় বিজনেস চলে। অধিকাংশ গ্রামের মানুষ অত কিছু বোঝে না, তারা এবার দালাল চক্র তো আছে, এই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, ওই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। বিভিন্ন গ্রামে না লোক থাকে, তারা কি করে, ধরুন গ্রামের মানুষের সমস্যা হলো, তাকে গিয়ে বললো, সে নিয়ে চলে এলো ডাক্তারের কাছে, তার কমিশন। নার্সিংহোমগুলো তো বসেছে গলা কাটার জন্য, প্র্যাকটিক্যাল কথা বলছি। এর উৎসটা কোথায় যদি ধরতে যান না, মানে ওটা একদম কি বলবো, মানে রাজ্য থেকে কেন্দ্র একদম তার চেন ছড়ানো। আপনাদেরকে একটা কথাই বলবো, যারা আমার ভিডিও দেখেন, যদি সমস্যা হয় না, যদি ট্রিটমেন্ট ঠিক মতো না পান, যেমন হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে না, সমস্যা হচ্ছে, ডাক্তার চিকিৎসা করতে পারছে না, বা সেরকম ডাক্তার হয়তো আপনি পেলেন না, অনেক ভালো ডাক্তারও আছে, তাদেরকে আমি চিনি, কিন্তু ধরুন আপনি পেলেন না, আপনার ভাগ্যটা এরকম হলো যে আপনি সেরকম চিকিৎসা পাচ্ছেন না, বা আপনি বিভিন্ন জায়গায় মানে ধাক্কা কাটছেন, একটু কষ্ট করে না চলে আসুন সাউথে। এখানে খুব ভালো ট্রিটমেন্ট হয় এবং অনেক কম খরচে, এবং আপনি সুস্থ হয়েই ফিরবেন। আপনারাও আমার থেকে কতগুলো বেটার জানেন যারা এখানে এসেছেন। আমরা শুধু এগিয়ে গিয়েছি কিসে জানেন? এইটার ব্যবহারে এগিয়ে গিয়েছি, আর হচ্ছে সোশ্যাল মিডিয়া এগিয়ে গিয়েছি, বাকি সব কিছুতে না আস্তে আস্তে পিছিয়ে গেছি। আমরা আজও পড়ে আছি কোথায় মন্দির হলো, কোথায় মসজিদ হলো, কোথায় কে কাকে কী বললো, এইসবের পিছনে। মানে আমরা এখনও ধর্ম থেকে আলটিমেট বেরোতেই পারিনি। এ থেকে পৃথিবী কোথার থেকে কোথায় চলে গিয়েছে। এখনও অনেক গ্রামের মানুষ আছেন যেখানে কে কোন বাড়ি থেকে কটা ভোট পড়লো, কে কোথায় ভোট দিল, সেটা কাউন্ট হয়। আপনার ভোটাধিকারটাও নির্ধারণ করে অন্য মানুষ। এই রকম পৃথিবীতে আজ আমরা বাস করি, এই 2025 সালে এসে। শহরের মানুষ যা কল্পনাও করতে পারে না। বিকাল 4:34। মাইসুরু থেকে আমাদের 1018 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে অন্ধ্রপ্রদেশের ইস্ট গোদাবরী ডিস্ট্রিক্টের রাজমন্দ্রি স্টেশনে। রাজমন্দ্রি স্টেশনে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট। সময় বেলা 3:41। আমাদের ট্রেন ছেড়ে দিল রাজমন্দ্রি স্টেশন। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন বিশাখাপত্তনম জংশন। রাজমন্দ্রি থেকে বিশাখাপত্তনম পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 200 কিলোমিটার। রয়েছে 33টা ইন্টারমিডিয়েট স্টেশন, আর এক্সপেক্টেড টাইম 4 ঘন্টা 5 মিনিট। হাওড়া এসএমবিটি বেঙ্গালুরু এক্সপ্রেস, এই ট্রেনটা তো লেট করবেই করবে, আজকেও লেটে ঢুকছে রাজমন্দ্রিতে। একে রাজমন্দ্রি দাঁড় করিয়ে বন্দে ভারতকে পাস করে দেবে। চলে আসছে ট্রেন নাম্বার 20708 বিশাখাপত্তনম থেকে সেকেন্দ্রাবাদ, বন্দে ভারত এক্সপ্রেস।
ট্রেন নাম্বার 22-642 শালিমার থেকে ত্রিবান্ধম সেন্ট্রাল সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস 22-642। ট্রেন নাম্বার 12-839 হাওড়া থেকে চেন্নাইগামী চেন্নাই মেল। ট্রেন জার্নিতে যেমন আমাদের খাওয়া দাওয়াটাও একটা ম্যাটার, আমাদের ট্রেন রাইট টাইমে পৌঁছে যাওয়াটাও একটা ম্যাটার, তেমনি কিন্তু ট্রেনের যে ক্লিনিং, বিশেষ করে কামরার যে ফ্লোর, সেটাও কিন্তু একটা ম্যাটার। তো এই ট্রেনে আমি যখন থার্ড এসিতে ছিলাম তখন এখানকার যারা স্টাফ তারা কিন্তু ট্রেনের মেঝেটা সব ক্লিন করে দিচ্ছে। আবার এখন যেমন সেকেন্ড এসিতে আছি, এখানেও কিন্তু এখানকার যে স্টাফ রয়েছেন তারা কিন্তু মেঝেটা যেসব ক্লিন করে দিচ্ছেন, ফিনাইল ছড়িয়ে দিচ্ছেন, একদম চাকাচাক, বাথরুমও একদম ওকে। আমি অনেক নর্মাল ট্রেনে দেখেছি খুব ভালো ক্লিনিং, আবার অনেক ভালো ট্রেনে দেখেছি ক্লিনিং নেই, ক্লিনিং হয় না। ডিপেন্ড করে যে কীরকম স্টাফ রয়েছে, সেখানকার ম্যানেজমেন্ট কীরকম, এগুলো ট্রেন টু ট্রেন ডিপেন্ড করে। আমাকে অনেক দর্শক বন্ধু কমেন্টসে জিজ্ঞেস করে যে কৌশিকদা, আপনি তো এত ট্রেনে ট্রাভেল করেন, তো ট্রেনের খাবারগুলো এরকম কেন, এত খারাপ কেন, খাবারের টেস্টটা তো খারাপ কেন, যেখানে টাকা 130-140 টাকা দিয়ে খাচ্ছি খাবার। সমস্যাটা হচ্ছে যে এখানেও চলে কাটমানি। আমি টেন্ডার পেলাম, আমি একটা বিরাট বড় সংস্থা, আমি আবার আরেকজনকে টেন্ডার দিলাম, সে আবার আরেকজনকে টেন্ডার দিল। মানে ভাত ডাল সবজির পেছনে যদি বরাদ্দ হয় 70 টাকা, সব খরচ টরচ প্রফিট থেকে 70 টাকা, সেটাকে নামিয়ে আনা হয় 40 টাকায়, মানে আরও প্রফিট করার জন্য। টেন্ডারের ওপরে টেন্ডার, টেন্ডারের ওপরে টেন্ডার, কে পাবে? মানে সব কিছুতে ইন্ডিয়াতে করাপশন। আমি কি বলেছি আগে একটা কথা, যে নেতা মন্ত্রীদের দোষ নয়, দোষ সাধারণ মানুষের। আমরা যদি ভালো হতাম না, দেশও ভালো হতো। আমাদের সবার দরকার হচ্ছে প্রচুর টাকা, প্রচুর প্রপার্টি, 2-3টে বাড়ি গাড়ি, অত চাপবো কিন্তু একটা বাড়িতেই, চাপবো কিন্তু একটাই গাড়ি, কিন্তু আমাদের প্রচুর টাকার দরকার। এই যে ট্রেনটা আসছে না, এটা আসছে ওড়িশার খোর্ধা রোড জংশন থেকে, এটা মুম্বাই যাবে, স্পেশাল ট্রেন। সারাদিন এত রোদ লাগছিল, বিকেল হতেই হঠাৎ করে মেঘ ঘনিয়ে এলো। আর মেঘ ঘনিয়ে আসার পর শুধু আকাশটা একবার দেখুন কত সুন্দর লাগছে, সেই সঙ্গে হাওয়া দিচ্ছে। পাশের যে ট্র্যাক, সেটা সিগন্যাল গ্রিন, অর্থাৎ দূর থেকে কোনো একটা ট্রেন ছুটে আসছে ওই ট্র্যাকে। দারুণ লাগছে। এই বিকেলে এই বৃষ্টিতে সবচেয়ে বেশি কি মিস করছেন বলুন তো? না, চা তো ঠিকই আছে, চায়ের সঙ্গে একটা জিনিস কিন্তু মিস করছে, এটা হচ্ছে তেলে ভাজা। আর তেলে ভাজার জায়গায় যদি বসে হচ্ছে গরম গরম চিকেন পকোড়া, আর সেই সাথে মুড়ি, মেলা ভাত, সেই খাবারের চিড়ি হচ্ছে না। লা 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 লা। তোর মা কি বলছে শোন, তোর মা বলছে পুরী আর যাবে না, বুঝলি তো? কি সুন্দর দেখতে রে তুই, এত সুন্দর দেখতে কি করে রে? আমি কখনো তোর মতো দেখতে না রে। বিশাখাপত্তনম স্টেশনের আগে আউটারে আমাদের ট্রেন দাঁড়িয়ে ছিল, এবারে সিগন্যাল হলো। ওদিক থেকে লোকো পাইলট গ্রিন সিগন্যাল দিচ্ছে, এদিক থেকে গার্ড সাহেব গ্রিন সিগন্যাল দিচ্ছে। আর ওই দূরে দেখা যাচ্ছে সব পাহাড়, সেই সঙ্গে বিশাখাপত্তনম শহর, অপূর্ব লাগছে দেখতে। বিশাখাপত্তনম জায়গাটাই সুন্দর, মানে এমন একটা জায়গা যেখানে পাহাড় আর সমুদ্র একসাথে রয়েছে। রাত 8:32। মাইসোর থেকে আমাদের 1218 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। বিশাখাপত্তনমে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 20 মিনিট, কারণ এখানে আমাদের ট্রেনের রেক রিভার্সাল হবে। এটা বিশাখাপত্তনমে 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন। ট্রেন একদম টাইমে রয়েছে, এই পর্যন্ত ট্রেন জার্নির অভিজ্ঞতা পারাবার। এখানেও বিক্রি হচ্ছে দেখুন খাবার। যদি ট্রেনের প্যান্ট্রি কার থেকে খাবার না নেন, তাহলে কিন্তু আপনারা প্ল্যাটফর্ম থেকেও খাবার কিনতে পারবেন। এখানে কলা, পাউরুটি, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস
সব কিছু বিক্রি হচ্ছে। এ এখনো জেগে আছে, ঘুমাবে না? এর বয়স কত? 6 মাস, 4 মাস, 4 মাস। এইটা হচ্ছে একটা 4 মাসের বাচ্চা। আমার পরের কথা মনে পড়ছে, এ কিন্তু তাকিয়ে আছে, ঘুমায়নি। এ ভাই না বুনু? এ লড়কা কি লড়কা? বাবু অবাক দৃষ্টিতে চেয়ে আসে, কিছুই বুঝতে পারছে না যে ঘটনা কি ঘটছে। রাত 8:41 আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে বিশাখাপত্তনমে। আর এই যে জোম্যাটো থেকে কিন্তু খাবার ডেলিভারি হয়ে গিয়েছে। জোম্যাটো অ্যাপটা ইনস্টল করার পর এখানে এসে লেখা যাচ্ছে একটা অপশন, অর্ডার অন ট্রেন। এই যে আপনার পিএনআর নাম্বারটা, এই পিএনআর নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। এর পরবর্তী যে দুটো স্টেশন আছে সেটা হচ্ছে বিজয়নগরম। বিজয়নগরম থেকে আপনি অনলাইনে খাবার অর্ডার করতে পারবেন, আর হাওড়া থেকেও পারবেন। তো এই যে বিজয়নগরম সিলেক্ট হয়ে আছে, এখানে সাবমিট করে দিন। এবার এখানে ফ্রাইড রাইস, চিকেন, বিরিয়ানি, দুনিয়ার খাবার দাবার আছে। এবার আপনারও তো মনে হলো যে আমি অর্ডার করব হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসে ক্লিক করলেন। এবার ওখানে যে রেস্টুরেন্ট অ্যাভেলেবেল আছে, এবার বড় স্টেশনে কি হয়, অনেকগুলো রেস্টুরেন্ট অ্যাভেলেবেল থাকে, ছোট স্টেশনে কম থাকে। এবার এখানে আপনার রেস্টুরেন্টের নাম আছে, খাবারের রিভিউ আছে। তো আপনি হয়তো এখান থেকে অর্ডার করবেন হচ্ছে এই রেস্টুরেন্ট থেকে। ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার মনে হলো চিকেন ফ্রাইড রাইস অ্যাড করবেন, অ্যাড করে দিলেন। আবার মেনুও থাকে, মেনু ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু নানা রকম খাবার দাবার সিলেক্ট করতে পারবেন। যে ধরনের খাবার আপনি খাবেন, ব্রেড আছে এখানে, ব্রেডের সব আইটেম আছে। এখানে আপনার মনে হলো আপনি স্ন্যাক্স আইটেম নেবেন, স্ন্যাক্স আইটেম রয়েছে। নুডলস যদি নিতে চান, নুডলস আছে। মানে সেই রেস্টুরেন্টে যা যা খাবার অ্যাভেলেবেল আছে, যেগুলো ডেলিভারি হবে সব আপনি পেয়ে যাবেন। এবার ধরুন আপনার মনে হয় আমি একটা আইটেমই খাবো, তা আপনি একটা আইটেম অ্যাড করলেন, একটু সময় লাগবে। এই দেখুন দাম নেবে হচ্ছে 322 টাকা। এবার এখানে জাস্ট আপনি প্লেস অর্ডার করে দিন। এবার পেমেন্ট আপনি কী দিয়ে করবেন? আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন। আপনি ফোন, ইউপিআই, মানে যা যা আপনার পেমেন্ট গেটওয়েগুলো রয়েছে, যে কোনো গেটওয়ে দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন। আমি যেমন ফোনপে দিয়ে করি। তবে একটা কথা একটু মনে রাখবেন, খাবারটা কিন্তু আগে থেকে অর্ডার করে রাখবেন। মানে এরকম না হয় ধরুন বিশাখাপত্তনম ট্রেনটা 15 মিনিট পরে ঢুকবে, আপনি খাবার অর্ডার করতে নিলেন, তাহলে কিন্তু হবে না। খাবার অর্ডার করতে হবে অন্তত পক্ষে 1 ঘন্টা আগে, যেন টাইমটা থাকে। তাহলে কিন্তু ওরা ঠিক টাইমে এসে খাবার আপনাকে ডেলিভার করে যাবে। প্রেম করা উচিত যৌবন থাকতে থাকতে, আর খাবার খেয়ে নেওয়া উচিত গরম থাকতে থাকতে। মানুষ একখানা, প্লেট দিয়েছে 2খানা। এখানে রয়েছে বাটার নান আর বাটার চিকেন। দেখে তো মনে হয় তেলের একদম ঘোড়া। এই তেল খেয়ে খেয়ে না লোকের তেল বাড়ছে, আর তেলের দামও বাড়ছে। তেলটা শুধু বেশি লাগছে, বাট টেস্টি আছে। আর এই হচ্ছে বাটার নান। আমাদের ওখানকার মতো নয়, বা হতে পারে যেটা প্যাকেট করে নিয়ে এসছে বলে এরকম হয়ে গেছে। গরম আছে। সময় রাত 9:33। ছেড়ে দিল আমাদের ট্রেন বিশাখাপত্তনম থেকে তার পরবর্তী স্টেশন বিজয়নগরম জংশনের উদ্দেশ্যে। বিশাখাপত্তনম থেকে বিজয়নগরম পর্যন্ত আমাদের এই ট্রেন চলবে ননস্টপ 65 কিলোমিটার। আর মাঝপথে রয়েছে 13টা ইন্টারমিডিয়েট স্টেশন। খাওয়া দাওয়ার পর্ব শেষ। যদি জেগে থাকি তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে বিজয়নগরম জংশনে পৌঁছে, আর যদি জেগে না থাকি তাহলে দেখা হচ্ছে একদম আগামীকাল সকালে। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, ট্রেন ততক্ষণে অন্ধ্রপ্রদেশ রাজ্যের সীমানা পেরিয়ে প্রবেশ করেছে ওড়িশা রাজ্যে, নির্ধারিত সময় থেকে কিছুটা দেরিতে। সময় ঘড়ি বলছে সকাল 6:24। মাইসোর থেকে 1806 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে ওড়িশা রাজ্যে তার স্টেশন ভদ্রকে। ভদ্রকে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আর এটা হচ্ছে ভদ্রক স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে দাঁড়িয়েছে আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে ওই 20 মিনিট মতো দেরিতে। আমাদের ট্রেন ছেড়ে দিল তার পরবর্তী স্টেশন বালেশ্বরের উদ্দেশ্যে। ভদ্রক থেকে বালেশ্বর পর্যন্ত আমাদের এই ট্রেন অতিক্রম করবে তার 63 কিলোমিটারের ডিস্টেন্স। রয়েছে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন, এক্সপেক্টেড টাইম 40 মিনিট। চা অবশ্যই খাবো, তবে তার আগে একটা ট্রেনকে দেখবো। ট্রেন নাম্বার 22504, ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস। আমি যদি সকালবেলায় আরেকটু আগে উঠতে একটু অ্যাক্টিভ হতাম না, আরও কয়েকটা ট্রেনকে মানে কভার করতে পারতাম। সময় সকাল 7:15। মাইসুর জংশন থেকে 1870 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো ওড়িশা রাজ্যে তার শেষ স্টেশন হাওড়ার পথে বালেশ্বরে। বালেশ্বরে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। 7:18 আমাদের ট্রেন ছেড়ে দিল বালেশ্বর স্টেশন। পরবর্তী স্টেশন আমাদের যাত্রাপথে পশ্চিমবঙ্গের খড়গপুর।
বালেশ্বর আর খড়গপুরের মধ্যে আমাদের এই ট্রেন চলবে ননস্টপ 116 কিলোমিটার। রয়েছে 18টা ইন্টারমিডিয়েট স্টেশন। এক্সপেক্টেড টাইম 1 ঘন্টা 50 মিনিট। সকালে ব্রেকফাস্ট নিলাম হচ্ছে ব্রেড অমলেট। ব্রেকফাস্ট অবশ্যই করব, তবে তার আগে কভার করে নিই ট্রেন নাম্বার 12-816 দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে পুরী নন্দনকানন এক্সপ্রেস। বাটারও দিয়েছে এক্সট্রা, কেচাপ দিয়েছে। আমি বলেছিলাম একটু পাউরুটিগুলো ছেঁকে দিন, তা পাউরুটিগুলো ভালো করে ছেঁকে দিয়েছে। আর এটা হচ্ছে অমলেট। ওড়িশা রাজ্যের সীমানা পেরিয়ে আমাদের ট্রেন প্রবেশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্যে। আর এবার আমাদের সঙ্গে দেখা হবে ট্রেন নাম্বার 22-895 হাওড়া জংশন থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। কালকে যে ভদ্রমহিলার কথা বলছিলাম না, যে আমাদের মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা ট্রেনে অসুস্থ হয়ে পড়েছে, তো আজকে সকালবেলায় এখানকার স্টাফদের সঙ্গে কথা হচ্ছিল। উনি মারা গিয়েছেন গতকাল। আমি এই ব্যাপারটা জানতাম না, কারণ আমি যখন বিশাখাপত্তনমে ট্রেন এসে দাঁড়িয়েছিল, আমি তো কামরাতেই ছিলাম, আমি তো বাইরে বেশিক্ষণ ছিলাম না। তো বিশাখাপত্তনমে কালকে ট্রেনটা একটু দেরিতেই ছেড়েছিল। তো আজকে সকালবেলা ওই যে ট্রেনের যে স্টাফ আছে, যারা আর কি ব্যাপারে একটু হেল্প করে দিয়েছে, সে বলছিল যে কালকে মারা গিয়েছে। ওই জন্য বিশাখাপত্তনম থেকে আমাদের ট্রেন ছাড়তেও দেরি হয়েছে এবং এখনও ট্রেন দেরিতেই চলছে। এবং ওনার বডি বিশাখাপত্তনমে আর কি নামিয়ে নিয়েছে, ওখানে আর কি হসপিটালে নিয়ে গিয়ে আর কি ডাক্তার সার্টিফিকেট দেবে। দেখি মনে হচ্ছিল যে অবস্থা খারাপ, মানে পরবর্তী যে কেমোটা দিয়েছে না, হয়তো সহ্য করতে পারেনি, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, শরীর পুরো কুকড়ে গিয়েছে। মানুষ যে মানুষের পাশে আজকালকার দিনেও থাকে, এটা কিন্তু তারই উদাহরণ। এবার জন্ম মৃত্যু তো উপরওয়ালার হাতে, সে তো আমাদের হাতে নয়। সে কখন কাকে কোথায় তার জীবনের আয়ু শেষ করে দেবে সেটা আমরা কেউ জানি না, জানা সম্ভব নয়। কিন্তু তার আগে যে মানবতা আজও বেঁচে আছে, তার কিন্তু প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকলো আজকের এই ট্রেন জার্নি। সময় সকাল 8:51। আমরা প্রায় পৌঁছে গিয়েছি খড়গপুরের কাছে। ট্রেন এই মুহূর্তে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে আছে খড়গপুর জংশনের আগের স্টেশন, মানে এই যাত্রাপথে হিজলিতে। আর নির্ধারিত সময় থেকে ট্রেন আমাদের ওই 28 মিনিট মতো দেরিতে চলছে। সময় সকাল 9:32। মাইসুরু জংশন থেকে আমাদের এই ট্রেনের 1968 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। এই মুহূর্তে সে পৌঁছালো পশ্চিমবঙ্গের তার প্রথম স্টেশন এই যাত্রাপথের খড়গপুর জংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। খড়গপুর জংশনে আমাদের এই ট্রেনের পথ হচ্ছে 5 মিনিট। আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 53 মিনিট দেরি করে চলছে। আমাদের যাত্রাপথের পরবর্তী এই ট্রেনের হল্ট হচ্ছে সাঁতরাগাছি জংশন। খড়গপুর জংশন আর সাঁতরাগাছি জংশনের মাঝে রয়েছে 30টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর ডিস্টেন্স হচ্ছে 107 কিলোমিটার। সময় লাগা উচিত 1 ঘন্টা 26 মিনিট। প্রায় 53 মিনিট দেরিতে চলছে। এবার দেখা যাক এই 53 মিনিট ট্রেন লেট কতটা মেকআপ করতে পারে, কিংবা আরও কতটা বেশি লেট করে ফেলতে পারে সাঁতরাগাছি জংশন কিংবা হাওড়া পৌঁছাতে। সময় সকাল 11:05। আমাদের ট্রেন পার করে হচ্ছে আন্দুল, এরপরে আসবে মৌরিগ্রাম, তারপরে হচ্ছে সাঁতরাগাছি। এখনো পর্যন্ত আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 58 মিনিট দেরিতে চলছে। আর খড়গপুর থেকে এই আন্দুল পর্যন্ত ট্রেন কিন্তু কোথাও কোনো দাঁড়ায়নি, ননস্টপই চলেছে। আন্দুলের পরের স্টেশন মৌরিগ্রাম। উপরের লাইন চলে যাচ্ছে ডানকুনির দিকে। সময় সকাল 11:12। মাইসোর থেকে আমাদের 2092 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের যাত্রাপথের 20তম স্টেশন সাঁতরাগাছি জংশনে এসে পৌঁছালো আমাদের মাইসোর থেকে হাওড়া সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস। নির্ধারিত সময় থেকে প্রায় 50 মিনিট দেরিতে।
সময় সকাল 11:17 আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি স্টেশন, সাঁতরাগাছি জংশন, তার পরবর্তী এবং শেষ স্টেশন হাওড়া জংশনের উদ্দেশ্যে। সাঁতরাগাছি থেকে হাওড়া পর্যন্ত ডিস্টেন্স মাত্র 8 কিলোমিটার, কিন্তু এই 8 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করতে আমাদের এই সুপারফাস্ট ট্রেন কত সময় নেয় সেটাই এখন দেখা। আর সাঁতরাগাছি স্টেশনে কিন্তু মারাত্মক চেকিং হয়, চেকিং সব জায়গাতেই হয়, টিকিট চেকিংয়ের কথা বলছি। কাজে যারা ট্রেনে ট্রাভেল করছেন প্লিজ ট্রেনের টিকিট কেটেই কিন্তু ট্রাভেল করবেন, সেটা আপনি যে ক্লাসেই ট্রাভেল করুন না কেন, জেনারেল হোক স্লিপার হোক, টিকিট কেটেই কিন্তু ট্রাভেল করবেন। মোটামুটি আমি নিশ্চিন্ত ছিলাম যে এই ট্রেন কখনোই সকাল 11টার সময় হাওড়া পৌঁছাতে পারবে না, এবং সাঁতরাগাছি নেমেও আমি বেলা 12:40 সময় শিয়ালদা পৌঁছে 12:40 লালগোলা প্যাসেঞ্জার ধরতে পারবো না। তো সেই জন্য আমি বুদ্ধি করে কালকে ইন্টারসিটি এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম। এখান থেকে আমার যেটা পরবর্তী ট্রেন হাওড়া থেকে খাগড়াঘাটের পথে দুপুর 2টোর সময়। সব সময় এখন ঘন্টা 2-1 সময় বা 1.5 ঘন্টা সময় বাফার রাখতে হবে। টিকিয়াপাড়া পর্যন্ত টিকেই পার হয়ে গেলাম, টিকিয়াপাড়া ছেড়ে এসে এখানে লেগ গেল হচ্ছে ফুল স্টপ। দেখা যাক 8 কিলোমিটার যেতে কত সময় নেয় আমাদের এই ট্রেন। আর এইটা কি হচ্ছে, এইটা কুতুব মিনারের মধ্যে জিনিসটা কী হচ্ছে, কেউ আমাকে জানলে বলবেন তো, বহুদিন ধরে দেখছি এটা হচ্ছে। সময় ঘড়ি বলছে বেলা 11:45। ফাইনালি আমাদের ট্রেন প্রবেশ করলো হাওড়া জংশনের 22 নম্বর প্ল্যাটফর্মে। 23 তারিখ জার্নি শুরু করেছিলাম হাওড়া জংশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফলকনুমা এক্সপ্রেসে। আজ 29 তারিখ সকালে এসে হাওড়া জংশনের 22 নম্বর প্ল্যাটফর্মে এসে শেষ করলাম আমার জার্নি। সময় দুপুর 2:01 শুরু হলো আবারও একটা ট্রেন জার্নি হাওড়া জংশন থেকে খাগড়াঘাটের পথে হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসে। আর হাওড়া থেকে খাগড়াঘাটের পথে এই জার্নিতে আমার সিট নাম্বার হচ্ছে 35। এত সুন্দর উইন্ডো সিট আমি পেয়েছি না তৎকাল টিকিট কেটে, মনে হচ্ছে নিজের ছবিতে নিজেই ফুলমালা চড়াই। এই হচ্ছে আমার উইন্ডো সিট। এই হচ্ছে চিকেন বিরিয়ানি, চামচ দিতে বলেছিলাম চামচই দেয়নি। রাইসটা কিন্তু বেশ ভালো, ঝরঝরে, কোয়ান্টিটি কিন্তু অনেকটাই রয়েছে, দুজন হলে দুজনের খাওয়া হয়ে যাবে। আর এইদিকে রয়েছে শসার পেঁয়াজ বড় বড় করে কাটা রায়তার। এখানে কি একটা গ্রেভি টাইপের কিছু রয়েছে, এটা আমি আর খুলছি না কারণ আমার গ্রেভি টেভি খুব একটা পছন্দ না। ট্রেন ব্লগার থেকে ফুড ব্লগার। চিকেনের একটা লেগ পিস দিয়েছে, লেগটা ভেতরে চলে গেছে, বেশ সফট কিন্তু চিকেনটা, খাবারটা ফ্রেশ। চেন্নাই থেকে শুরু হওয়া গল্প আলটিমেট শেষ হলো এসে খাগড়ায়। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী পর্বে, যে পর্বে বহরমপুর থেকে গাড়ি নিয়ে যাব হচ্ছে পুরীর পথে, কারণ জুনিয়রকে কথা দিয়েছি, কথা রাখতে হবে। টাটা, বাই বাই, লাভ ইউ।